আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, ঢেঁড়স, মূলো, ফুলকপি, বাঁধাকপি, চাল, ডাল, তেল। উফ! এত গ্রোসারি দিয়ে কি করবে তুমি, অনু? তোমাদের বাসায় কি বিয়ে লেগেছে? প্রত্যয়ের কথায় অনু মানে লাগার মতো মুখ গোমড়া করে বলল, এভাবে কেন বলছেন? আপনার জন্যই তো এত বড় ফর্দ বানালাম। আমার জন্য মানে? আপনার সাথে বের হতে গেলে তো হাতে একটু সময় নিয়ে বেরোতে হতো, তাই মাকে বলেছি অনেক কিছু কিনতে হবে। প্রত্যয় ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বুঝলাম। তারপর আঙুলের ইশারা করে পেছনে অরুর পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে থাকা রাজকে দেখিয়ে বলল, কিন্তু ওটাকে কেন নিয়ে এসেছ? অনু মুখ কালো করে বলল, মা জোর করে ধরিয়ে দিয়েছে। কাজকর্ম তো সব চামচাদের মতো, আপনার নাম রাজ কে রেখেছে শুনি? তুমি তো পিচ্ছি, তাহলে এত ঝাঁজ কোথা থেকে আসে শুনি? রাজের কথায় অরু তেতে উঠে বলল, আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? আশ্চর্য! পিচ্ছি নয় তো কি? দেখো, এখানে সাইজে সবার থেকে ছোট তুমি। আমার তো মনে হয় তোমার বিয়ের উপযুক্ত ছেলে পাওয়াই মুশকিল হয়ে যাবে। অরু বিরক্তিতে ভেঙচি কেটে বলল, আমার বিয়ে নিয়ে আপনার মাথাটা না ঘামালেও চলবে। আমার স্বামী আপনার থেকে লম্বা আর সুদর্শনী হবে, তাই আপাতত নিজেরটা নিয়ে ভাবুন। কথা শেষ করে অরু মুখ ঝামটি দিয়ে অন্যদিকে ঘুরতেই দেখল কৃতিক এসে বাইক থামিয়েছে ওদের সামনে। কোনোরূপ বাইকার জ্যাকেট কিংবা ফর্মাল স্টাইলে নয়, একটা ব্ল্যাক স্কিনি টি শার্ট আর ওভারসাইজ ডেনিম পরে আছে। পায়ে নাইকি খচিত স্নিকার্স, চোখে কালো রঙা রোদ চশমা, হেলমেট খুঁড়ে এদিকেই আসছে। কৃতিককে দেখে অরু ছুটে গিয়ে অনুর ওড়না টেনে ধরে বলল, এই আপা, উনি এখানে কি করছেন? অনু একবার কৃতিকের দিকে তাকিয়ে প্রত্যয়কে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ তাই তো। প্রত্যয় সাহেব, কৃতিক ভাইয়াকে কেন ডেকেছেন? প্রত্যয় কাটকাট গলায় বলল, আমি তো ভেবেছিলাম অরু একা আসবে, আমরা কোথাও সময় কাটাতে গেলে অরুর কি হতো, তাই ভাবলাম ভাই তো ফ্রি আছে। প্রত্যয়ের কথা শেষ হবার আগেই কৃতিক সেখানে হাজির হয়। কৃতিক আসামাত্রই অরু কাঁচুমাচু হয়ে অনুর পেছনে দাঁড়িয়ে পড়ে। সবাইকে পিছু হটিয়ে কৃতিক সবার আগে অরুর দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, কি ব্যাপার? তুই ওড়নার পেছনে দাঁড়িয়ে মোচড়ামুচড়ি করছিস কেন? কি সমস্যা? অরু শটান দাঁড়িয়ে বলল, কই না তো। কৃতিক প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কোথাও যাবে বলেছিলে? প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক আবারও বলে, ইউ ক্যান গো নাও, সময় হলে কল দিও, আমি আশেপাশেই থাকব। এবারে অনু একটু আগ বাড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বলল, ইয়ে ভাইয়া, অরুর একটু খেয়াল রাখবেন, আমরা তাড়াতাড়ি চলে আসব। কৃতিক অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে মাথা নিচু করে ক্রমাগত আঙুলে ওড়না পেঁচিয়ে যাচ্ছে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছোট্ট করে জবাব দিল, রাখব। অনু আর প্রত্যয় চলে গেলে রাজ এগিয়ে এসে অরুকে বলল, এই যে পিচ্ছি, চলো এবার বাজারগুলো করে ফেলি। রাজের পিচ্ছি সম্বোধনে অরু আঁতকে উঠে কৃতিকের দিকে চাইল। কৃতিক এগিয়ে এসে বলল, এক্সকিউজ মি, কি বললে ওকে তুমি? রাজ ঘুরে দাঁড়িয়ে প্রথমে কৃতিকের মুখের দিকে চাইল। সামনাসামনি না দেখলেও জেকে গ্রুপের হেড অফিসের গভর্নিং বডির মেম্বারদের মধ্যে সর্বশীর্ষে এই সুদর্শন লোকের ছবি দেখেছে রাজ। তার মানে মালিক পক্ষের কেউ হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ কৃতিককে সম্মান জানালো সে। হ্যালো স্যার, নাইস টু মিট ইউ স্যার। কৃতিক তো প্রথমে চেয়েছিল কয়েকটা পাঞ্চ বসিয়ে দেবে ছেলেটার নাক বরাবর, কিন্তু এখন এভাবে সম্মান জানানোতে ও নিজেই বিব্রত হয়ে পড়েছে। কিছু উপায়ান্তর না পেয়ে অরুর হাত থেকে ছো মেরে বাজারের লিস্টটা নিয়ে রাজের হাতে ধরিয়ে দিয়ে বলল, বাজারগুলো সেরে আসুন, আমরা ওয়েট করছি। ওকে স্যার। তড়িৎ গতিতে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সুপার শপের দিকে চলে যায় রাজ। রাজ চলে যেতেই অরুর হাত চেপে ধরল কৃতিক। খানিকটা নিজের কাছে টেনে এনে দাঁতে দাঁত পিষে বলল, কি ব্যাপার, চোরের মতো বিহেভ কেন করছিস? তাকা আমার দিকে। অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, পারব না। কেন পারবি না? তাকা বলছি, নয়তো ধরে একটা আছাড় মারব। অরু তেতে উঠে বলল, পারব না বলেছি তো, আমার বুঝি লজ্জা লাগে না? অরুর না তাকানোর কারণ বুঝতে পেরে কৃতিক ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, আচ্ছা তাকাতে হবে না, চল। কোথায় যাব? কৃতিক হেলমেট পরে আরেকটা অরুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাইকে ওঠ বলছি। কৃতিকের কথায় অরু নাকচ করে বলল, দেখেছেন চারিদিকে কেমন মেঘ করেছে, একটু পরেই বৃষ্টি নামবে, এর মাঝে আপা চলে এলে আবার ঝামেলা হবে, আমি যাব না কোথাও। তুই উঠবি নাকি আমি নামব? কৃতিকের ধারালো কথার কাঠিন্যতায় খানিকটা ভয় পেয়েই বাইকে উঠে বসল অরু। তারপর আর্জি জানিয়ে বলল, তাড়াতাড়ি নিয়ে আসবেন কিন্তু। ধরে বস। অরু অবাক হয়ে বলল,
ধরলাম তো। কৃতিক অন্যদিকে ইশারা করে বলল, ওই দিকে দেখ। অরু কৃতিকের দৃষ্টি অনুসরণ করে চাইলে দেখতে পায় ওদের থেকে খানিকটা দূরত্বে আরেকটা বাইকার কাপল সিগন্যালে দাঁড়িয়ে আছে। পেছনের মেয়েটা ছেলেটার কোমর 2 হাতে আঁকড়ে ধরে বসেছে। তাদের দুজনার মধ্যে সেন্টিমিটার দূরত্বটুকুও অবশিষ্ট নেই। অরু সেদিক থেকে চোখ সরিয়ে বলল, আমি ওভাবে ধরতে পারবো না, আপনি আমার বড় তো। কৃতিক অরুর কথা না শোনার ভান করে ওয়ার্নিং ছাড়াই বাইক স্টার্ট দেয়। তৎক্ষণাৎ কৃতিকের পিঠের উপর হুমড়ি খড়ে পড়ে অরু। অজান্তেই হাত দিয়ে খামচে ধরে কৃতিকের টি-শার্ট। কৃতিক একটু হেসে অরুর খামচে ধরা হাতটা স্বাভাবিক করে নিজের মেদহীন পেটের ওপর রেখে দেয়। তারপর হিসিয়ে বলে, নাও, পারফেক্ট। বাইক চলছে, তবে অরু আর কৃতিক থেকে নিজেকে সরায়নি। উল্টে সময়ের বিবর্তনে ধীরে ধীরে নিজের মাথাটা এলিয়ে দিয়েছে কৃতিকের পিঠের ওপর। এখন ওদের মাঝেও সেন্টিমিটার দূরত্ব অবশিষ্ট নেই আর। পুরুষালী পৃষ্ঠদেশে ধনুকের মতো বাঁকানো নারী দেহটা নিঃসংকোচে সেঁতিয়ে আছে, যার ফলে দুজনার মধ্যেই ঢেউ খেলে যাচ্ছে একটা ভেজা নরম সুপ্ত অনুভূতির জোয়ার। অরু যা বলেছিল তাই হল। কিছু দূর যেতেই ঝুম বর্ষণে আটকে পড়ল ওরা। নিজেদের বৃষ্টির হাত থেকে বাঁচাতে কোনো মতে দৌড়ে গিয়ে একটা ইকো পার্কের মস্ত বড় গাছের নিচে ঠাঁই নিল দুজন। অরুর পরনে টকটকে লাল রঙা চুড়িদার, যা এই মুহূর্তে ভিজে গিয়ে শরীরের সাথে চুপসে লেগে আছে। তাও গায়ের ওড়নাটা দিয়ে বৃষ্টি আড়াল করে দাঁড়িয়ে আছে অরু। কৃতিক এগিয়ে এসে নিজেও অরুর ওড়নার মধ্যে ঠাঁই নিল। অরু এবার একটু ভালো করে কৃতিকের মাথার ওপর ওড়নাটা ছড়িয়ে দিয়ে বলল, আপনাকে আজকাল বড্ড আপন মনে হয়। কৃতিক ঘোর লাগা দৃষ্টিতে অরুর ভেজা মুখমণ্ডল পরখ করে বলল, আমি বরাবরই তোর আপন ছিলাম, তুই বুঝতে পারিসনি, সেটা তোর ব্যর্থতা। অরু অবাক চোখে কৃতিকের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে কৃতিক আদতে কি বুঝিয়েছে। কৃতিক অবশ্য বোঝানোর মতো পরিস্থিতিতে নেই। ওর চোখ আটকে আছে অরুর কোমল ফিনফিনের রক্তরাঙা ঠোঁট চোড়ায়। মানুষ একবার কোনো কিছু পেয়ে গেলে সেটা বারবার পেতে চায়। কৃতিকতার ঊর্ধ্বে নয়, ও এই মুহূর্তে অরুর ঠোঁটের দখলদারি পেতে চায়, ঠিক কাল রাতের মতো। পরম আবেশে ডুবে যেতে চায় অরুর ঠোঁটের ভাঁজে। শুধু চায় বললে ভুল হবে, অরুর খুব কাছে গিয়ে সেটা নেওয়ার জন্যে উদ্যত হল বটে। কৃতিকের পরবর্তী পদক্ষেপ আজ করতে পেরে অরু লজ্জা পেয়ে দ্রুত পেছনে ঘুরে দাঁড়ায়। কিন্তু এতেও কৃতিক পিছপা হল না, বরং একটু একটু করে এগিয়ে গিয়ে পেছন থেকে অরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে মুখ ডুবিয়ে দিল ওর গলার খাঁজে। চোখ বন্ধ করে প্রিয় নারীর ভেজা শরীর থেকে শুষে নিতে লাগল প্রতিটি বাড়িকণা। কৃতিকের এতটা কাছে আসা, এতটা গভীর আলিঙ্গন খুব বেশিক্ষণ সহ্য করতে পারল না অষ্টাদশী অরু। লজ্জায় সংকুচিত হয়ে তড়িৎ গতিতে ঘুরে মুখ লুকালো কৃতিকেরই বুকের মাঝখানে। অরু কাঁপছে। ওর শরীরের তীব্র ঘাঁপুনিতে কৃতিকের মাঝে হঠাৎ করে তৈরি হওয়া অদম্য সুপ্ত পুরুষালী চাহিদাগুলো মুহূর্তেই হারিয়ে গেল। ও আস্তে করে অরুর পিঠে হাত রেখে নরম সুরে বলল, ইটস ওকে বেবি। অরু এবার মাথা তুলে বলল, আপনি সত্যি আমার প্রেমে পড়েছেন? কবে পড়লেন বলুন না? কৃতিক অরুর গালে নিজের খড়খড়ে পুরুষালী হাত ছুঁয়ে বলল, এতগুলো বছর পর এই প্রশ্ন করছিস, কি উত্তর দেব আমি? কৃতিকের প্রতিউত্তরের গভীরতা আঁচ করতে পেরে অরু আবারও 2 হাতে শক্ত করে ওর গলা জড়িয়ে ধরল। আজ বোধহয় অরুও প্রেমে পড়েছে, কোনরূপ মোহ কিংবা ক্ষণিকের ভালো লাগা নয়, বরং সত্যিকারের প্রেমে। দিনের দ্বীপ্রহর চলমান, অথচ বাইরে ঝুম বর্ষণ। তীব্র বর্ষণে চারিদিকের প্রকৃতি সন্ধ্যারূপ ধারণ করেছে। বৃষ্টির ছাঁট আর দমকা হাওয়ায় বারবার জানালার ভারী পাল্লা দুলে দুলে উঠছে। খানিক বাদে বাদে বৈদ্যুতিক ঝলকানি আর বাজ পড়ার প্রকাণ্ড আওয়াজে শরীরের লোমকূপ তাড়িয়ে যাওয়ার উপক্রম। তবুও হাঁ করে রাখা খোলা জানালা গলিয়ে বাইরের অঝোর বাড়িধারার পানে ধ্যানমগ্ন হয়েছে আছে অনু। অসময়ে বৃষ্টি নামার সাথে সাথে মনটাও কেমন বিষাদপূর্ণ হয়ে উঠেছে ওর। অযাচিত মনে বারংবার একই প্রশ্ন এসে উঁকি দিচ্ছে, অরু ঠিক আছে তো? মনে মনে ভাবছে, মেয়েটাকে কেন যে একা রেখে আসতে গেলাম? কৃতিক ভাইয়া আদৌ ওর সাথে আছে নাকি ওকে রেখেই চলে গিয়েছে কে জানে। অনু যখন অরুকে নিয়ে হাজারো দুশ্চিন্তাগ্রস্ত, তখনই হাতে 2 কাপ গরম গরম দুধ চা নিয়ে ওর সামনে হাজির হয় প্রত্যয়।
এটা প্রত্যয়েরই ফ্ল্যাট, তাই নিজ হাতে অনুর জন্য চায়ের বন্দোবস্ত করেছে সে। অনুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে প্রত্যয় শুধালো, কি ভাবছ? হঠাৎ মনমরা হয়ে গেলে যে? অনু হাঁটু মুড়ে বসে তাতে মাথা ঠেকিয়ে বলল, অরুর জন্য দুশ্চিন্তা হচ্ছে। এই বৃষ্টির মাঝে একা রেখে এলাম, কি জানি কি করছে। প্রত্যয় ভ্রু কুচকে বলল, একা কোথায়, ভাই তো আছে। অনু ঠোঁট উল্টে বলল, কৃতিক ভাইয়ার মতো মানুষ কি আর অরুর জন্য বসে থাকবে? অনুর কথায় প্রত্যয় মনে মনে একটু হাসল। অনু তো আর জানে না তার বোনের শরীরটা ব্যক্তিগত হলেও আত্মাটা স্বয়ং জায়ান কৃতিকের। আপাতত এসব জানানোও যাবে না, অরুর বারণ আছে। তাই প্রত্যয় কথা ঘোরানোর উদ্দেশ্যে অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি সবার জন্য কত ভাবো, সবার প্রতি তোমার কত দায়িত্ববোধ। আচ্ছা, আমার কথা কখনো ভাবো না কেন? কে বলল আপনার কথা ভাবি না? ভাবি বলেই তো মাকে এতগুলো মিথ্যে বলে বের হলাম, শুধু আপনাকে দেখব বলে। প্রত্যয় অনুর কথাতে আশ্বস্ত হয়ে বলল, তুমি শুধু আমার অনু, তোমার উপর শুধু আমার দখলদারি। আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোমার জীবনে আসবে না, কোনোদিন না। অনু লজ্জামাখা হাসিতে রাঙা হয়ে বলল, আমি শুধু আপনার, আপনিই আমার প্রথম ভালোবাসা, অনাকাঙ্ক্ষিত প্রেম। আপনার অতীত আপনাকে কতটুকু দুঃখ দিয়েছে তা আমি জানি না, তবে আমি চেষ্টা করব তার চেয়ে দ্বিগুণ ভালোবাসায় আপনাকে মরিয়ে দিতে। একজন আরেকজনকে প্রতিশ্রুতি দিতে দিতে কখন যে ওরা এতটা কাছাকাছি চলে এসেছে টের পায়নি কেউই। ব্যবধান মাত্র কয়েক সেন্টিমিটার মাত্র। প্রত্যয় হয়তোবা আজ ওকে বেসামাল হয়ে পড়েছে, হৃদয়টা নিয়ন্ত্রণে নেই ওর। অগত্যেই ঠোঁট দুটো এগিয়ে দিয়েছে অনুর ঠোঁটের পানে। তৎক্ষণাৎ ওর ঠোঁটে আঙুল ছোঁয়ালো অনু। না সূচক মাথা নাড়িয়ে বলল, এখন নয়, বিয়ের পরে। এটা অন্যায়। প্রত্যয় নিজের হুঁশে নেইও। অনুর হাত সরিয়ে দিয়ে এগিয়ে আসতে আসতে বলল, একটু আধটু অন্যায় করলে কিছু হবে না ডিয়ার। প্রত্যয়ের এমন বেসামাল রূপ দেখে উপায়ন্তর না পেয়ে এক টানে ওর চশমা খুলে নিজের চোখে লাগিয়ে নিল অনু। এবার প্রত্যয়ের চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে এসেছে। ফলস্বরূপ না চাইতেও মাঝপথে থেমে যেতে হলো ওকে। চশমাটাকে ঘুরিয়ে ফিরিয়ে অনু শুধালো, দেখুন তো আমাকে কেমন লাগছে? বাবা, কি পাওয়ার! প্রত্যয় ভ্রু কুঞ্চিত করে বলল, এটা কিন্তু মোটেই ঠিক হলো না অনু। অনু ঠিটকিরি করে বলল, কি ঠিক হলো না? চশমা ছাড়া কি আপনি পুরোপুরি কানা? দেখুন তো এখানে কটা আঙুল। আঙুল উঁচিয়ে শুধালো অনু। প্রত্যয় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি এতটাও কম দেখি না অনু, দুটো আঙুল। অনু চমকে উঠে বলল, সর্বনাশ, কি বলছেন? এখানে তো 3টে আঙুল। প্রত্যয় এবার নিজের দুর্বলতা এড়াতে একটু গলা খাখাড়ি দিয়ে বলল, আমি তো মশখরা করে বলেছি যাতে তুমি এন্টারটেইনড হও। অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, বুঝলাম। পরক্ষণেই বুদ্ধিদীপ্তদের মতো চোখ বড় বড় করে বলল, আরে আপনি কানা হলেও তো সমস্যা নেই, আমি তো আছি, আমি আপনাকে ঠিক সামলে নেব। নিজের শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়ে প্রত্যয় শুধালো, তুমি সারা জীবন থাকবে আমার সাথে? অনু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, এখন বাসায় যাব, মাকে মিথ্যে বলে বেরিয়েছি, সেটা মা ঘুণাক্ষরেও জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে। প্রত্যয় এবার অনুকে নিজের পাশে বসিয়ে শুধালো, আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা দুবোন মাকে এত ভয় পাও কেন? অনু এবার ভাবুক হয়ে পড়ল। একটু ভেবে চিনতে উত্তর দিল, কারণ মা অনেক বিচক্ষণ আর কঠিন প্রকৃতির মানুষ। মায়ের মতে মিথ্যে বলা, সত্যি লুকোনোর মতো জঘন্য অপরাধ আর কিছু নেই। এছাড়া মায়ের খুব বেশি আহ্লাদি ভাবও পছন্দ নয়। বুঝতেই তো পারছেন, বিজনেস ওয়েমেন। ওই জন্যই তো আমি আর অরু ছোটবেলা থেকেই ম্যাচিওর। অরু যা একটু ছেলে মানুষই করে, কিন্তু আমার দ্বারা সেসব কোনো কালেই হয়নি। জানেন, মাঝে মাঝে আফসোস হয় আমার। ছোটবেলার দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করে, এটা ওটা বায়না ধরতে মন চায়, কিন্তু আফসোস, এখন আর কে মেটাবে আমার আবদার? অনুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওকে টান মেরে নিজের বুকের উপর ফেলে দিল প্রত্যয়। অকস্মাৎ ঘটনায় টাল সামলাতে না পেরে অনুর মাথা দিয়ে ঠেকল প্রত্যয়ের বুকে। প্রত্যয় অনুর মাথায় আলতো হাত বুলিয়ে বলল, আমি মেটাবো স্বভাবদার, একবার করেই দেখো। হুট করে এমন কাছাকাছি আসাতে অনু একটু ভরকে গেল। ও তাড়াহুড়ো করে প্রত্যয়ের বুকের ওপর থেকে মাথাটা তুলতে নিলে প্রত্যয় ওকে পুনরায় নিজের সাথে মিশিয়ে বলে, মাত্র 5 মিনিট, তারপর ছেড়ে দিচ্ছি, প্রমিস।
এর বাইরে কিচ্ছু করব না। প্রত্যয়ের কথায় আশ্বস্ত হয়ে অনু এবার শরীরের সবটুকু ভার ওর ওপর ছেড়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল পরম আবেশে। বৃষ্টি মাথায় নিয়েই অনেকটা তাড়াহুড়ো করে বাসায় ফিরেছে ওর দুবোন। এবার শুধু চুপি চুপি রুমে ঢুকে যাওয়ার পালা, তাহলেই ঝামেলা শেষ। কিন্তু বসার ঘর পেরিয়ে রুমের দিকে পা বাড়াতেই পেছন থেকে আজমেরি শেখের গমগমে আওয়াজ ভেসে এলো কর্ণকুহরে। কোথায় গিয়েছিলে? ফিরতে সন্দেহ হলো কেন? উরু মুখ কাচুমাচু করে অনুর দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলে অনু ঘুরে দাঁড়িয়ে বলে, ইয়ে মা, বাজার করতে গিয়েছিলাম সুপার শপে। তোমাকে না বলে গেলাম অনেক কিছু কেনার আছে। মিথ্যে কেন বলছো? বাজার তো সেই কখন নিয়ে এসেছে রাজ। উরু একটু আগ বাড়িয়ে বলল, আসলে মা, আজকে ব্ল্যাক ফ্রাইডে তো সবকিছুতে ডিসকাউন্ট চলছিল, তাই আমরা দুবোন একটু লেডিস সেকশনে গিয়েছিলাম, ওই জন্যই দেরি হয়ে গেল। আজমেরি শেখ ভ্রু কুচকে বলল, এত দেরি করে ফেরলে তা কিছু কেননি কেন? অনু বলল, পছন্দ হয়নি মা। পছন্দ হয়নি নাকি টাকার জন্যে কেনার সাহস করনি? তোমাদের আমি খুব ভালো করে চিনি। মনে রেখো, জেকে গ্রুপের 30% শেয়ার আমার নামে। তোমাদের প্রয়াত আঙ্কেল খুশি হয়ে আমাকে লিখে দিয়ে গেছেন, সে হিসেবে তোমরাও তার মালিক। তাহলে কিসের এত টাকার চিন্তা তোমাদের? অরু এবার কিছু বুঝে না পেয়ে বলল, বাকি 70% তাহলে কার মা? অনু ওকে কনুই দিয়ে গুঁতো মেরে থামিয়ে বলল, চুপ কর। আজমেরি শেখ সর্বদা স্পষ্টবাদী, তাই তিনি সহসা উত্তর দিলেন, জায়েন কৃতিকের। অতঃপর মনে মনে বললেন, কিন্তু ছেলেটার খুব বেশি আত্ম অহংকার। শুধুমাত্র আমি চেয়ারম্যান বলে কোম্পানির ধারে কাছেও ঘেঁষে না সে। এবার আমিও দেখতে চাই নিজের এত বড় সাম্রাজ্য ঠিক কতদিন হাতছাড়া করে রাখতে পারে জায়েন কৃতিক চৌধুরী। মায়ের অগ্নিমূর্তি তরলে পরিণত হতেই অরু অনু দু বোন একসাথে রুমে ঢুকে গেল। অরু একবার ভিজেছে, শরীরটাও কেমন কুটকুট করছে, তাই রুমে ঢোকার সঙ্গে সঙ্গে অরু চলে গেল শাওয়ার নিতে। একটু পরে শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বেরোতেই পিলে চমকে উঠল ওর। দেখল অনু একটা চেকের পাতা নিয়ে নাড়াচাড়া করছে, যেটা থাইল্যান্ড বসে কৃতিক দিয়েছিল অরুকে বিয়ের মোহরানা স্বরূপ। কিন্তু সেটা নিয়ে আপা কি করছে? ধরা পড়ে যাওয়ার ভয়ে অরু দ্রুত এগিয়ে গিয়ে চেকের পাতাটা ছো মেরে নিয়ে সেটাকে ড্রয়ারে রাখতে রাখতে বলল, এটা দিয়ে কি করছিস তুই? অনু ঠোঁট উল্টে বলল, তোর জামা কাপড় গোছাতে গিয়ে আলমারিতে পেলাম, কৃতিক ভাইয়ার নাম মনে হলো, উনি তোকে চেক কেন দিয়েছে? অরু জিভ দিয়ে ঠোঁট গিজিয়ে বলল, আরে ভার্সিটির সেমেস্টার ফি দিয়েছিলেন, কিন্তু আমি বোকার মতো সেটা ঘরে তুলে রেখেছি, জমা দিতে ভুলে গিয়েছিলাম। অরুর কথা পুরোপুরি বিশ্বাসযোগ্য হল না অনুর, কারণ চেকের অ্যামাউন্ট বেশ বড় ছিল। তবে ও পুনরায় কিছু জিজ্ঞেস করারও সুযোগ পেল না। তার আগেই চোখ গিয়ে ঠেকল অরুর ঘাড়ের কাছে রক্তিম হয়ে যাওয়া কালচে বেগুনি দাগের ওপর। দেখে মনে হচ্ছে কেউ বাইট করেছে। অনু সহসা এগিয়ে গিয়ে অরুর গলায় হাত দিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, গলায় কি হয়েছে তোর? কি কামড় দিয়েছে? অনুর কথায় অরু দ্রুত গিয়ে আয়নার সামনে দাঁড়াল। দেখল গলার আর ঘাড়ের মাঝ বরাবর ছোপ ছোপ কালচে দাগ। তৎক্ষণাৎ মনে পড়ে গেল দাগগুলোর আসল উৎস, বিকেলের সেই বেসামাল অনুভূতি, কৃতিকের ঘোর লাগা চাহনি, আর তারপর হুট করেই অনেকটা কাছাকাছি আসা। এখন সেসব মনে পড়তেই কান দুটো কেন গরম হয়ে উঠছে অরুর। কি হলো, কিছু বল, কি করে ব্যথা পেয়েছিস? অনুর কথায় অরু থতমত খেয়ে বলল, কি বলতো আপা, তখন অনেক বৃষ্টি হলো না, সেই বৃষ্টির মাঝেই একটা বড়সড় পোকা কোথা থেকে যেন উড়ে এসে কামড় বসিয়ে দিল, আমি টের পাইনি, এখন দেখছি এমন লাল বর্ণ হয়ে আছে। অনু অরুর গলায় হাত বুলিয়ে অসহায় সুরে বলল, কি পোকা কামড়ালো বলতো, পাছে না আবার ইনফেকশন হয়ে যায়, আয় তো একটু মলম লাগিয়ে দিই। অরু হ্যাঁ না কিছুই বলতে পারল না, চুপচাপ বসে বসে দেখতে লাগল তার আপা তার স্বামীর তৈরি করা প্রথম ভালোবাসার চিহ্নতে কি সুন্দর করে মলম লাগিয়ে দিচ্ছে। ব্যস্ততম দিনকে হটিয়ে সন্ধ্যা নেমেছে সমগ্র ধরণী জুড়ে। সারা বিকেল ঝুম বর্ষণের ফলস্বরূপ এখন ইকোপার্কটা পুরোপুরি খালি পড়ে আছে। আশেপাশে মানুষজন তো দূরে থাক, একটা কাকপক্ষীও নজরে আসছে না। ইকোপার্কের সরু রাস্তায় মেপল পাতার ছড়াছড়ি, তকতকে সুন্দর সারি সারি বেঞ্চিগুলো ভিজে চুপচুপে হয়ে আছে বৃষ্টির পানিতে। সন্ধেবেলা একটুখানি একা একা হাঁটবে বলেই
ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই ট্র্যাকস্যুট পরে বেরিয়েছে এলিসা। সাথে আর কেউ নেই। ওর অবশ্য একা থাকতে ভালোই লাগে, ওই জন্যেই তো এই নির্জন ইকোপার্কে হাঁটতে আসা। কিন্তু হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই ঘটল বিপত্তি। চোখের সামনে দৃশ্যমান হল এক সুপরিচিত মুখ। ছাতা হাতে দাঁড়িয়ে একটা অল্পবয়স্কা মেয়ের সাথে কি যেন কথায় মশগুল হয়ে আছে অর্ণব। কিন্তু এমন নির্জন নিরিবিলি পরিবেশে কি এমন গুরুত্বপূর্ণ কথা বলছে ওরা দুজন? আর মেয়েটাই বা কে? ভাবনায় পড়ে গেল এলিসা। ওদিকে অর্ণব কথা বলায় এতটাই ব্যস্ত যে ওর পেছনে সেই কখন থেকে এলিসা দাঁড়িয়ে আছে ও সেটা টেরই পায়নি। এলিসা বরাবরই অর্ণবের কাছ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে অভ্যস্ত, তাই হঠাৎ এমন অগ্রাহ্য ব্যাপারটা সহ্য হল না ওর। উল্টে বিরক্ত লাগতে শুরু করল প্রচণ্ড রকম। এলিসা কিছু একটা ভেবে এগিয়ে এসে পেছন দিক থেকেই অর্ণবের বাহুতে জোরে জোরে হাত দিয়ে টোকা দিল। অর্ণব পেছনে ঘুরে আচমকা এলিসাকে দেখে অবাক হয়ে বলল, এলিসা, তুই এখানে কি করছিস একা একা? অর্ণবের কথায় বিন্দুমাত্র তোয়াক্কা না করে এলিসা বিরক্তি নিয়ে বলল, মেয়েটাকে অর্ণব? অর্ণব পেছনে ঘুরে মেয়েটাকে এক নজর পরখ করে চোখ ঘুরিয়ে এলিসার দিকে তাকিয়ে বলল, আছে, বলা যাবে না। সঙ্গে সঙ্গে অর্ণবের কলার খামচে ধরল এলিসা। দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার সাথে মজা করছিস? এলিসার এই হঠাৎ রেগে যাওয়াটা অর্ণবের ভালোই লাগল। ও এলিসার রাগে আরেকটু ঘি ঢেলে দিয়ে বলল, মজা কেন করব? সব সিক্রেট কি আর সবাইকে বলা যায়? প্রাইভেসি বলেও তো একটা ব্যাপার আছে। এত বড় মেয়ে হয়েছিস, বুঝিস না সেটা? মেয়েটা কে অর্ণব? অর্ণব ভাবলে সিংহই বলল, হবে আমার লাইফের ইম্পর্ট্যান্ট কেউ। তুই এত রিয়্যাক্ট কেন করছিস? এলিসা এবার অর্ণবের কলার ছেড়ে দিয়ে বলল, খুব ইম্পর্ট্যান্ট কেউ, তাই না? হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট। অর্ণব কথাটা বলেছে ঠিকই, কিন্তু এর পরবর্তীতে এলিসার এমন পদক্ষেপ মোটেও কল্পনা করেনিও। অর্ণব দেখল রাস্তার পাশ থেকে একটা বড়সড় ইটের টুকরো কুড়িয়ে নিয়ে রেগে মেগে মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে এলিসা। এলিসার এমন রণমূর্তি দেখে অজ্ঞাত মেয়েটা নিজেও ভয় পেয়ে গিয়েছে। এই পাগলির হাতে নিজের গায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার আগেই আঁতকে উঠে সহসা ছুট লাগাল মেয়েটা। এলিসাও দমে যাওয়ার পাত্রী নয়, ও নিজেও সমান তালে ছুটতে লাগলো মেয়েটার পিছু পিছু। এদিকে সফল ঝামেলার উৎস বেচারা অর্ণব কিছু বুঝে ওঠার আগেই এলিসা মেয়েটাকে তাড়া করে করে হাঁপানি রোগী বানিয়ে ছেড়েছে। এবার অর্ণবও আর দাঁড়িয়ে থাকল না, ছুটে গিয়ে দুহাতে চেপে ধরল এলিসার বাঁকানো কোমর। এলিসা ঝাঁঝিয়ে উঠে বলল, ছাড় আমাকে তুই। ইম্পর্টেন্ট মানুষ দেখাচ্ছি ওকে আমি। বজ্জাট মেয়ে অন্যের জিনিসে নজর দেয়। অর্ণবকে আটকে রাখতে না পেরে চিল্লিয়ে বলে উঠল, বিশ্বাস কর এলিসা, জান আমার, ও কোনো ইম্পর্টেন্ট মানুষ না, ও আমার ক্লায়েন্ট। তুই থাম একটু, আমি খুলে বলছি। অর্ণবের কথায় এলিসা একটু শান্ত হলে অর্ণবর হাতের ইটের টুকরোটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমাদের ইউনিভার্সিটিতে পড়ে মেয়েটা, কৃতিকের স্টুডেন্ট। গত কয়েকদিন যাবৎ ওর ছোট বোন হঠাৎ করে মিসিং, তাই কৃতিক ওকে আমার এজেন্সির কার্ড দিয়ে আমার সাথে দেখা করতে বলেছে। একমাত্র বোনকে খুঁজে না পেয়ে মেয়েটার অবস্থা দুর্বিষহ। তখন থেকে সেটা নিয়েই আলাপ করছিলাম আমরা। এলিসা এবার দ্বিগুণ ঝাঁজ নিয়ে বলল, তাহলে আমাকে মিথ্যে কেন বললি? কি সুখ পাস তোরা আমাকে মিথ্যে বলে? অর্ণব চোখ ছোট ছোট করে বলল, তুই কেন এত জেলাস? আর একটু আগে আমার জিনিস করে চেঁচিয়ে কি যেন বললি, আমি কিন্তু শুনেছি। এলিসা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চলে যেতে যেতে বলল, তোর সাথে আর কথা নেই, অযথা কষ্ট দিস আমাকে। এলিসা হনহনিয়ে হাঁটছে, চোখ দুটো না চাইতেও বেইমানি করছে ওর সাথে। বারবার জলে ভিজে ঝাপসা হয়ে আসছে সামনের সব দৃশ্যপট। গলার মধ্যে দলা পাকিয়ে আছে এক রাশ না পাওয়ার কষ্ট। অথচ আজ অর্ণব ওকে বোকা বানালো, ওর ইমোশন নিয়ে খেলল। তবে বেশিক্ষণ হেঁটে এগিয়ে যেতে পারল না এলিসা। তার আগেই ওকে পেছন থেকে জাঁপটে ধরল অর্ণব। পনিটেল করা চুলের মাঝে হাজারটা চুমু খেতে খেতে বলল, আম সরি, আর কখনো এমন হবে না। আম সরি, সত্যি সরি। তুই যে আমার জন্য কিছু ফিল করিস সেটা আমার অজানাই ছিল, বুঝতে পারিনি।
এলিসা এবার ঘুরে সপাটে চড় বসিয়ে দিল অর্ণবের গালে। অতঃপর কাঁদতে কাঁদতে মুখ খুলে বলল, কেন বুঝিসনি? তোকে আমি গ্রহণ করিনি ঠিকই, কিন্তু দূরেও তো ঠেলে দিইনি কখনো। তোর এত এত পাগলামি, বাচ্চামি সবকিছু সহ্য করে এসছি। তোর কি মনে হয় সেটা কেবলই তোর কথা ভেবে সিম্প্যাথি দেখিয়েছি আমি? আমি এতটাও ভালো মেয়ে নই অর্ণব। তোর করা প্রত্যেকটা পাগলামিতে আমি সুখ পাই, আনন্দে পুলকিত হই। তাই তো কখনো তোকে বারণ করি না। কেন বুঝতে পারলি না বল? তুই না ডিটেকটিভ, হ্যাকার, তাহলে এইটুকু তোর মাথায় ঢুকল না কেন? এলিসার এক নাগাড়ে করা অভিযোগের বহরে হুট করেই ইতি ঘটাল অর্ণব, ওর নরম অধর যুগলকে নিজের দখলে নিয়ে। এর আগে কি অর্ণব এলিসাকে চুমু খায়নি? খেয়েছে তো, জোর জবরদস্তি করে বহুবার। কিন্তু আজ একটু বেশি আবেগ নিয়ে স্পর্শ করছে অর্ণব, যে স্পর্শে শুধুই আন্তরিকতা আর ভালোবাসার ছড়াছড়ি। অর্ণবের কাতর স্পর্শে এতক্ষণে এলিসাও কুপকাত। শেষমেশ অর্ণবের অসহনীয় ভালোবাসার কাছে হেরে গিয়ে ও নিজেও ঠোঁট মেলাল অর্ণবের সাথে। তালে তাল মিলিয়ে মত্ত হল এক নিদারুণ ঠোঁটের খেলায়। ক্লাস আর প্রেজেন্টেশন আছে বলে আর সকাল সকাল ভার্সিটিতে এসেছিল অরু। কিন্তু সকাল সকাল এসেই যে গালের উপর এমন শক্ত চপেটাঘাত হামলে পড়বে সেটা বোধহয় আশা করেনিও। এই মুহূর্তে চড় খাওয়া গালে হাত দিয়ে টলটলে চোখে কৃতিকের দিকে তাকিয়ে নাক টানছে অরু। মনে মনে ভাবছে, এটা স্বামী না গিরগিটি? ক্ষণে ক্ষণে রূপ বদলায়। কালই তো কত আদর দেখালো, আর এখন চড় মারল। অরুর কাঁদো কাঁদো বিভৎস মুখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে কৃতিক। রাগের তোপে তীক্ষ্ণ চোয়ালটা আরও শক্ত লাগছে ওর। জিদের তোপে ইচ্ছে তো করছে ওর আর একটা গালেও সপাটে চড় মেরে দিতে, তাহলে আবার বেশি ব্যথা পাবে। তাই নিজেকে সংবরণ করে হাত দুটো মুঠিবদ্ধ করে রেখেছে কৃতিক। তবে দুচোখের অগ্নিশিখা দ্বারাই আপাতত ভস্য করে দিচ্ছে অরুর চিত্তকে। দোষটা অবশ্য অরুরই। অযথাই বাঘের কানে সুরসুরি দিলে বাঘ কি বসে থাকবে? খানিকক্ষণ অরুর দিকে এভাবে তাকিয়ে থেকে দাঁতে দাঁত পিষে কৃতিক ধারালো কণ্ঠে বলল, ফার্দার যদি এসব বোকামি করতে আসিস তাহলে অন্য গালটাতেও থাপড়িয়ে রক্ত জমাট বাঁধিয়ে দেব। কথা শেষ করে হনহনিয়ে ক্লাসরুমে ঢুকে যায় কৃতিক। ওদিকে কৃতিকের কথায় কলিজার পানি শুকিয়ে গিয়েছে অরুর। মনে মনে ভাবছে, আমি আসলেই ওনার বউ তো? কবুল তো বলেছিলেন, রেজিস্ট্রি পেপারে সাইনও করেছিলেন। তাহলে কিভাবে ভরা ক্যাম্পাসে আমার গায়ে হাত তুললেন উনি? ওর ভাবনার ছেদ ঘটিয়ে সায়নী এগিয়ে এসে মুখ কাচুমাচু করে বলল, তুমি ঠিক আছো অরু? অরু নাক টেনে বলল, সব তোমার জন্য। আমি বলেছিলাম উনি এত সহজ নয়। ওনাকে সব লেটার ফেটার দিতে গেলে উনি রেগে যাবে। সায়নী মাথা নত করে অসহায় সুরে বলল, আম সরি অরু, তুমি তো ওনার বোন হও, তাই তোমার হাত দিয়ে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি উনি এতটা রেগে যাবেন যে রেগেমেগে তোমাকে চড় মেরে বসবেন। অরু আর সায়নীর সাথে কথা বাড়াল না। এই মুহূর্তে সায়নীর দিকে তাকাতেও ইচ্ছা করছে না ওর। অগত্যাই চুপচাপ ক্লাসে ঢুকে গেল অরু। কৃতিক ক্লাসেই ছিল। অরু পেছনের দরজা দিয়ে ঢুকে চুপচাপ বসে পড়ল সবচেয়ে পেছনের সিটে। মন থেকে কিছুতেই সরাতে পারছে না একটু আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটাকে। নিজের কাজে নিজেই লজ্জিত হয়ে পড়েছে ও এখন। বারংবার মনে হচ্ছে কেন যে করতে গেলাম এমন পাকামি। দোষ অবশ্য সায়নীরও কম নয়। যেদিন থেকে শুনেছে অরু কৃতিকের স্টেপ সিস্টার, সেদিন থেকে ননদিনই ডাকা শুরু করে দিয়েছে ওকে। ভার্সিটিতে ঢুকলেই শুরু হয় ওর প্রশ্ন উত্তর পর্ব। জেকে স্যার কোথায় যায়, কি খায়, কি করে, সব কিছুর পাই টুপাই খোঁজ নিয়ে তবেই ক্ষান্ত হয় সায়নী। বলতে না চাইলে অরুর সাথে কেমন পরপর আচরণ করে সে। উপায়ন্তর না পেয়ে একমাত্র বাঙালি বান্ধবীর মন রক্ষার জন্য অরুও সবকিছুর ছাপ ছাপ স্পষ্ট জবাব দেয়। কিন্তু আজকে সায়নী একটু বেশিই করে ফেলেছে। অরুর হাতে রঙিন খামের মোড়কে বাঁধা চিঠি ধরিয়ে দিয়ে বলেছে কৃতিককে দিয়ে আসতে। বলেছে তো বলেছে, একেবারে ঠেলে কৃতিকের সামনে পাঠিয়ে দিয়েছে। গতকাল কৃতিকের নরম সরম রূপ দেখে অরু ভেবেছিল একটা চিঠিই তো, কি আর বলবে কৃতিক, দিয়ে দিলেই তো কাহিনী খতম, ওদিকে বান্ধবীর মন রক্ষাও রয়ে যাবে। কিন্তু কে জানত কালকের কৃতিক আর আজকের কৃতিকের মাঝে এমন দিন রাত ফারাক। তাহলে কি অরু নিজের মান সম্মান খোয়ানোর মতো এত বড় ভুলটা করত? জীবনেও না। মিসেস জে.কে, ফোকাস। ঠিক এভাবেই ছোট্ট একটা বাক্য দিয়ে অকস্মাৎ ক্লাসের মধ্যে বোম ফাটালো কৃতিক। নামটা শোনা মাত্রই হৈ হৈ করে উঠে অরুর মুছের দিকে হা হয়ে তাকিয়ে আছে পুরো ক্লাস।
সেবার বাস্কেটবল কম্পিটিশনের সময় সবাই যা অনুমান করেছিল সেটাই আজ বাস্তব হলো। তাই বলে মিসেস জেকে? সবাই তো ভেবেছিল জেকে স্যারের বেবি গার্ল হবে হয়তো, কিন্তু না, এ তো স্বয়ং স্ত্রী। তার মানে সকলের ক্রাশ জেকে স্যার বিবাহিত। কথাটা ভাবতেই পুরো ক্লাস শোক শোক নীরবতায় ছেয়ে গেল। ছেলেরা মেয়েদের চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে ঠোঁট টিপে টিপে হাসছে। একমাত্র ওরুই চোরের মতো মাথা নুইয়ে বসে আছে সেই কখন থেকে। সায়নী ওর দিকে সেই তখন থেকেই কটমটিয়ে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, তাহলে ওরু আমাকে বোকা বানিয়েছে এতদিন ধরে। ক্লাস শেষে বেরোতেই ওরুর হাতটা খপ করে টেনে ধরল সায়নী। কাঠগড়ায় দাঁড়ানো আসামিদের মতো করে প্রশ্ন করল, সত্যি করে বলো, এতদিন ধরে বোকা কেন বানালে আমাকে? আজকেও তো বলতে পারতে। ওরু নিজের হাত ছাড়িয়ে বলল, আমি তোমাকে বোকা বানাইনি, যা সত্যি তাই বলেছি। এতদিন বলে এসেছ জেকে স্যার তোমার ভাই, আর এখন জেকে স্যার নিজে তোমাকে মিসেস জেকে বলে সম্বোধন করল। কোনটা সত্যি? ওরু ঝাঁঝিয়ে উঠে বলল, দুটোই সত্যি। উনি আগে আমার স্টেপ ব্রাদার ছিলেন, আর এখন স্বামী। সায়নী তেতে উঠে বলল, আর ইউ কিডিং মি? স্টেপ ব্রাদার কি করে স্বামী হলো? নো আম নট। আর কি করে স্বামী হলো সেটা বরং তোমার জেকে স্যারকেই জিজ্ঞেস করো। উনি আমাকে জোর করে বিয়ে করেছেন কিনা, তাই উত্তরটাও উনিই ভালো দিতে পারবেন। আসছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় ওরু। এই প্রশ্নটার সম্মুখীন হওয়ার ভয়েই তো এতদিন ধরে পেয়ে এসেছে ও। স্টেপ ব্রাদার কি করে স্বামী হয়? অথচ কৃতিক একটা বার ওর কথা চিন্তা না করেই টেনে হিচড়ে জোর জবরদস্তি করে কবুল বলিয়ে নিল। এখন ওরু চাইলেও এই সম্পর্কটাকে মুছে ফেলতে পারবে না, আর না এড়িয়ে যেতে পারবে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া সত্যিটাকে। একরাশ হৃদয়ের ব্যথায় কাতর ওরু ভার্সিটি থেকে ফিরেই রুমের দুয়ারে খিল দিয়ে তলিয়ে গিয়েছে ঘুমের দেশে। আর ওঠেনি। অথচ এখন সন্ধ্যারাত, তবুও পড়ে পড়ে ঘুমোচ্ছে সে। কিন্তু বালিশের পাশে অযত্নে পড়ে থাকা দামি মোবাইলটার ভাইব্রেট আওয়াজে সেই ঘুম আর বেশিক্ষণ টিকল না। অগত্যায় ঘুমু ঘুমু চোখে ফোন কানে তুলল ওরু। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো চেনা পরিচিত হৃদয় শিহরণ জাগানো হাস্কি কণ্ঠস্বর। আমার ঘুম পড়ে বারান্দায় এসো। কৃতিকের মুখে তুমি শব্দটা শোনা মাত্রই এক লাফে উঠে বসল ওরু। মনে মনে ভাবল, আমি স্বপ্ন দেখছি না তো? উনি তো কখনোই আমাকে এত আদরে গলায় ডাকেন না, তাহলে আজ হঠাৎ? ওরু চুপ হয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলল, কিরে, বারান্দায় আয়, ডাকছি, কথা কানে যাচ্ছে না? কৃতিকের কথায় ওরু তেতে উঠে বলল, পারবো না, সকালে আমাকে মেরেছেন মনে নেই? গালটা এখনো জ্বলছে। মার খাওয়ার মতো কাজ করলে আবার মারব, তারপর আবার আদর করব। এখন জলদি বারান্দায় আয়, তোকে দেখব। ওরু মুখ ফুলিয়ে বলল, যাব না বলেছি তো। কৃতিক গলার আওয়াজ খানিকটা নরম করে বলল, একবার এসে দেখ, তোর জন্য সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজের কথা শুনে ওরু আর অপেক্ষা করতে পারল না। ছুটে চলে গেল বারান্দায়। দেখল আজ বাইক নয়, কালো মার্সিডিজের ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কৃতিক। ওর কোলের মাঝে ঘাপটি মেরে বসে আছে ছোট্ট ডোরা। ডোরাকে দেখা মাত্রই ওরুর মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। দুহাত চলে গেল মুখের ওপর। শুকনো মুখটা মুহূর্তেই প্রসারিত হয়ে গেল খুশিতে। তারপর উচ্ছ্বসিত কণ্ঠে ওরু বলল, ডোরা, আসছি, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কয়েক মিনিটের মাথাতেই 3 তলার সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো ওরু। ওর পরনে কৃতিকের কিনে দেওয়া পাজামা সেট, চুলগুলো মেসি বান করে উপরে তুলে বাঁধা। যেভাবে ঘুমিয়েছিল সেভাবেই নেমে এসেছে আজ। নিচে নেমে কালো বিলম্ব না করে ওরু দৌড়ে গিয়ে কৃতিকের কোল থেকে ডোরাকে তুলে নিল নিজের কোলে। কৃতিক অবাক হয়ে বলল, আজ এত তাড়াতাড়ি বেরোলি কি করে? ওরু ডোরাকে আদর করতে করতে বলল, মা আর আপা বাসায় নেই, হসপিটালে গিয়েছে, ফিরতে রাত হবে। কৃতিক ডোরার থেকে নজর সরিয়ে বলল, আগামীকাল আমরা পাহাড়ে যাব, সবাই মিলে এলিসাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান আছে। কাল সকাল সকাল বাসায় ম্যানেজ করে বেরোবি। ওরু কৃতিকের পানে সচকিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, মা জানলে মেরে ফেলবে। তাছাড়া আপনাদের মাঝে আমি গিয়ে কি করব? আমি বলেছি তাই যাবি। ওরু অসহায় মুখে বলল, একদিন কি বলে ম্যানেজ করব আমি? পারব না, আপনি বরং গিয়ে ঘুরে আসুন। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওরুর হাতটা শক্ত করে চেপে ধরে কর্কশ আওয়াজে বলল, ওকে ফাইন, চল তাহলে। ওরু কৃতিকের হাত টেনে ধরে ব্যতিগ্রস্ত হয়ে শুধাল, এ কি, কোথায় যাব? কৃতিক নিজের চোয়াল শক্ত করে বলল, যেহেতু তুই আমার বউ,
তুই এখন থেকে আমার সাথেই থাকবি, দেখি কে আটকায়। অরু বড়সড় একটা শুষ্ক ঢোক গিলে কৃতিককে থামিয়ে দিয়ে বলল, শুনুন শুনুন না একটু, মা কেবল একটু সুস্থ হয়েছে, এই মুহূর্তে মা এত বড় শখ নিতে পারবে না। সবকিছু জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এমন করবেন না প্লিজ, আপনি যা বলবেন আমি তাই করব, তবুও এমন পাগলামি করবেন না, কথা দিন। কৃতিক পুনরায় গাড়ির ডিকিতে বসে বলল, ওকে ফাইন, কাঁদতে হবে না, জোর করব না তোকে, তবে কালকের কথা যাতে মাথায় থাকে। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সাই জানালে কৃতিক কিছু একটা ভেবে অরুকে টেনে এনে নিজের অরুর উপর বসিয়ে দিয়ে ওর কাঁধে চিবুক ঠেকিয়ে বলল, এখনো রেগে আছিস আমার ওপর? অরু নাক ফুলিয়ে বলল, আমার রাগ দিয়ে কি আসে যায়, আপনি তো আমাকে সারাক্ষণই মারেন। কৃতিক অরুর চিবুক ধরে নিজের দিকে সামান্য ঘুরিয়ে ওর চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল, আদর করি না বুঝি? অরু নিশ্চুপ। কৃতিক অরুর গালে হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারল সেখানে এখনো 5 আঙুলের ছাপ পড়ে আছে। ও জায়গাটাতে হাত বুলাতে বুলাতে বলল, তোর শরীরে আমার করা দাগগুলো মারাত্মক লাগে। অরু শুষ্ক ঢোক গিলে বলল, তাই বলে এভাবে ব্যথা দেবেন? কৃতিক তির্যক হেসে বলল, ভবিষ্যতে আরও বেশি ব্যথা দেব, অভ্যেস করে নে। অরু বুঝতে পারল কৃতিকের কথার ধরন কেমন হুট করেই পাল্টে গিয়েছে। স্পর্শেদার তীব্র কাতরকা, গলার আওয়াজে লেগে আছে এক রাস মাদকতা। নিজ মনের অযাচিত চিন্তাগুলোকে পেছনে হটিয়ে দিয়ে অরু ডোরাকে শক্ত করে চেপে ধরে চুপচাপ হয়ে আছে। কৃতিক অরুর গালে নিজের গালটা আলতো স্পর্শে ঘষে দিয়ে বলল, আমি ব্যথা দিয়েছি, আবার আমিই আদর করে দিলাম। হার্টবিট? হার্টবিট মানে হৃদস্পন্দন, যা না থাকলে মানুষ মারা যায়। কৃতিক ওর গালের সাথে গাল মিশিয়ে বলল, তুই আমার কাছে তার চেয়ে অনেক বেশি। কৃতিকের হঠাৎ করা উষ্ণ স্পর্শে কেঁপে উঠেছে অরুর ছোট্ট শরীর, সেই সাথে মিয়ে গিয়েছে মস্তিষ্কে চড়াও হওয়া রাগের ফুলিঙ্গ। পুরুষালী স্পর্শ পেয়ে অরু নিজেও খানিকটা কুকড়ে গেল। গলায় দীর্ঘশ্বাস আটকে রেখেই কম্পিত কণ্ঠে বলল, আপনাকে আমি বুঝতে পারি না কিছুতেই। নিজের বলিষ্ঠ দুহাতে অরুর হোতানো কোমরটাকে জড়িয়ে ধরে অরুর গলায় মুখ ডোবাতে ডোবাতে কৃতিক বলল, পুরোপুরি আমার হয়ে যা, ঠিক বুঝতে পারবি। রৌদ্রোজ্জ্বল দিন, সূর্যের প্রখর তাপে ভালোই উত্তপ্ত ধরণী। আমেরিকার কনকনে শীতের মাঝে যেই ভালোবাসার কাহিনীর সূত্রপাত হয়েছিল, সেই কনকনে শীত এখন অনেকটাই সহনীয় হয়ে উঠেছে। রাত আর ভোর ব্যতীত শীতের আজ খুব একটা অনুভূত হয় না এখন আর। এছাড়া আবহাওয়ার হুটহাট পরিবর্তন আমেরিকার নিত্যনৈমিত্তিক কাহিনী, এসবে খুব একটা গা ভাসালে চলে না। তবে আজ সত্যিই ব্যতিক্রম চারিদিক। ভোরের মেঘ ভেজা বাতাস আর প্রাকৃতিক সুঘ্রাণে মোমো করছে স্নিগ্ধ সকাল। সেই সুন্দর সকালেই হাইওয়ে রাস্তা ধরে সাঁই সাঁই করে এগোচ্ছে কৃতিকের ব্ল্যাক মার্সিডিজ। গাড়ির জানালার কাঁচ নামিয়ে টিন্টের জানালায় চিবুক ঠেকিয়ে বসে নিষ্প্রভ চোখে বাইরে তাকিয়ে আছে অরু। ওর মনটা বিষণ্ণ, ব্যতিগ্রস্ত আর ভারী ক্লান্ত। হাইওয়ে রাস্তার দুধারে উঁচু নিচু অসংখ্য পাহাড়, আর তার মাঝে সারি সারি উইলমিলের বহর। প্রকৃতির নিদারুণ বাতাসে সবগুলো উইলমিলই ঘুরছে আপন গতিতে। সেই তখন থেকে সেগুলো এক ধ্যানে পরখ করছে অরু। ও জানে না কৃতিক ওকে কোথায় নিয়ে যাচ্ছে, আর জানতে চায়ও না। কৃতিকই তো নিয়ে যাচ্ছে, অন্য কেউ তো আর না। মারুক, কাটুক, বকুক, কিন্তু কখনো আসন্ন বিপদে হাত ছেড়ে দেবে না। হৃদ মাঝারে সদ্য জন্মানো ভালোবাসার প্রতি এতটুকু ভরসা আছে অরুর। কারণ বৈবাহিক সম্পর্ক নতুন হলেও চেনা জানা তো আর নতুন নয়। প্রথমবার কৃতিকের সাথে আউটিংয়ে যাচ্ছে, অথচ অরুর মন মস্তিষ্ক জুড়ে অজানা আতঙ্করা ভর করে আছে। বারবার মনে হচ্ছে কিছু একটু ভুল হচ্ছে, কিছু একটা ঠিক নেই। একদিকে হৃদয়টা কৃতিকের জন্য আনচান করে, তো অন্যদিকে মস্তিষ্কটা দুর্বিষহ আর একটা তিমিরে ঢাকা ভবিষ্যতের ভয়ে সর্বদা ততস্থ থাকে। এত অল্প বয়সে এই মন মস্তিষ্কের দোটানা মোটেই সহ্য হয় না অরুর। কৃতিকের মতো মানুষ কিনা শেষমেশ হাঁটুর বয়সী সদ্বনের প্রেমে আকৃষ্ট হল, কিন্তু কেন? অরু নিজেও ভেবে পায় না সে উত্তর। অবশ্য ভাবতে চায়ও না, কারণ আজকাল তো ও নিজে কৃতিককে ছাড়া কিছু ভাবতে পারে না।
এখন তো নিজের পাশে কৃতিক ছাড়া অন্য কোনো পুরুষের মুখ কল্পনা করলেও গা কাটা দেয় অরুর। একটা সময় নিখিলের জন্য করা অযথা পাগলামিগুলো ভাবতে গেলে এখন শুধুই হাসি পায় অরুর। নিখিলকে আজকাল জোকার বই কি আর কিছুই লাগে না অরুর চোখে, যার দরুন নিজের মনের ওপরই সন্দেহ জন্মেছে অরুর। ও কি আদৌ নিখিলকে ভালোবেসেছিল? যদি ভালোই ভালোবাসবে তাহলে কি করে এত তাড়াতাড়ি ভুলে গেল? ভালোবাসা কি ভোলা যায়? কৃতিককেও কি এভাবেই চাইলেই ভুলে যেতে পারবে অরু? আচ্ছা, কৃতিক ওকে ভুলে যাওয়ার সুযোগ দেবে কি? মনে তো হয় না। সেই কখন থেকে অরু একধ্যানে বাইরে তাকিয়ে আছে। কৃতিক অরুর দিকে একবার পরখ করে আবারও ড্রাইভিংয়ে মন দেয়। এভাবে মন মরা হয়ে কি ভাবছে তো মেয়েটা কে জানে। তবে সবকিছুরই তো একটা সীমা আছে। অরু ভাবতে ভাবতে সেই সীমা অতিক্রম করে ফেলেছে বহুক্ষণ আগেই। কৃতিকের কাছে অরুর ব্যবহারটাকে এখন গা জ্বালানো আর বিরক্তিকর লাগছে। অরুর মলিন মুখটার দিকে তাকিয়ে স্থির চিত্ত কেমন ব্যথা করে উঠছে ওর। কিন্তু কৃতিক খুব সহজে তো নরম হতে জানে না, আর না হৃদয়ের ব্যথাটা অহরহ প্রকাশ করে দিতে পারে। তাই ভালো লাগা, মন্দ লাগা দুটোতেই একই মুখভঙ্গিমা পরিলক্ষিত হয় ওর মাঝে। অজান্তেই হুটহাট মেজাজ হারিয়ে কাঠিন্যতা ছড়িয়ে পড়ে শরীরের রন্ধ্রে রন্ধ্রে। এবারও তাই হল। কখন থেকে মেজাজ চড়াও হয়ে গেল টের পায়নি কৃতিক। অরুকে কোনরূপ ভালো মন্দ জিজ্ঞেস না করেই চোয়াল শক্ত করে স্পিডোমিটারের কাঁটায় ১০০-র উপর গতি তুলে ফেলল মুহূর্তেই। এতক্ষণ ধরে চিবোতে থাকা চুইংগামটা তীক্ষ্ণ চোয়ালের এপাশ থেকে ওপাশে নিতে নিতে ভাবলেশ নজরে সামনে তাকিয়েই এমন উদ্ভ্রান্তের মতো হুশ করে গাড়ি চালাচ্ছে সে, যেন আশেপাশে কোনো কিছুই হয়নি, সব কিছু স্বাভাবিক। ওদিকে হঠাৎ করেই গাড়ির স্পিড দ্বিগুণ বেড়ে যাওয়ায় আচমকা আতকে উঠল অরু। হুট করেই বাতাসের তীব্র ধাক্কা চোখে মুখে কাঁচের মতো এসে বিঁধল। অরু সঙ্গে সঙ্গে জানালা থেকে মুখ সরিয়ে আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করল কৃতিকের পানে। কৃতিক আগের মতোই চুইংগাম চিবোচ্ছে। চোখে তার বিশাল আকৃতির রোদ চশমা, পরনে ব্ল্যাক ওভারসাইজ হুডি। লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। এই কৃতিককে দেখতে ঠিক যতটা না সুন্দর লাগছে, ওর মুখে লেগে থাকা কপট হাসিটা তার চেয়েও ভয়ানক লাগছে। সেই কখন থেকে অরু একধ্যানে তাকিয়ে আছে দেখে এবার নীরবতা ভাঙে কৃতিক। সামনে দৃষ্টিপাত করেই অরুকে প্রশ্ন ছড়ে, কি দেখছিস এত মন দিয়ে? অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, দেখছি আপনি কতটা হার্টলেস। কৃতিক চোয়াল শক্ত করে জবাব দেয়, আমি হার্টলেস নই অরু। কৃতিকের কথায় অরুর অভিমানে ভাটি পড়ল। মনের মাঝে জমাট বাঁধা কালো মেঘের কোলে উঁকি দিল সূর্যকিরণ। ও বলল, তাহলে এভাবে গাড়ি চালিয়ে কিসের হুমকি দিচ্ছেন? কৃতিক গভীর কণ্ঠে বলল, ফোকাস অন মি। অরু স্মৃতির উপর দুপা তুলে দিয়ে কৃতিকের দিকে তাকিয়ে মলিন মুখে বলল, আপনাকে নিয়েই তো ভাবছিলাম। কবে হয়ে গেলেন এতটা আপন? আপনার জন্য কি সুন্দর বানিয়ে বানিয়ে হাজারটা মিথ্যে কথা বলে মা আর আপাকে বোকা বানিয়ে বের হয়ে এলাম। আমি সত্যিই পাল্টে গিয়েছি। অরুরেরূপ প্রতিউত্তরের সাথে সাথেই স্পিডোমিটারের গতি সহসাই ধীর হয়ে এলো। সানগ্লাসের আড়ালে আগ্নেয়গিরির লাভার মতন জ্বলন্ত চোখ দুটো মুহূর্তেই শান্ত রূপ ধারণ করল কৃতিকের। কৃতিক চুপ হয়ে আছে দেখে অরু পুনরায় বলল, না আপনাকে আমি হৃদয় থেকে মুছে দিতে পারছি, আর না আপনাকে নিয়ে সুন্দর বৈবাহিক স্বপ্ন দেখতে পারছি। শুধু মনে হচ্ছে আপনি ছাড়া আজকাল আমি অচল। আপনাকে আমার প্রয়োজন, নয়তো বুকের ভেতরটা হরহামেশাই পুড়ে যায়। এ কেমন দহন! আমি কি প্রেমে পড়েছি আপনার? অরুর শেষ কথাতে গাড়িটা এবার পুরোপুরি থামিয়ে দিল কৃতিক। হুট করে গাড়ির ব্রেক কষানোতে অরুও একটু হুড়মুড়িয়ে উঠল, কিন্তু কৃতিককে পড়ে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে টান মেরে নিয়ে এসে নিজের কোলের ওপর বসাল। অকস্মাৎ ঘটনাপ্রবাহে অরুণ নিজেও ভেবাচাকা খেয়ে চোখের পলক ফেলতে লাগল বারবার। নিজেকে সামলানোর জন্য কৃতিকের হুডি খামচে ধরে অস্ফুটে সুরে বলল, গাড়ি থামালেন কেন হঠাৎ? এসে গিয়েছি বুঝি? কৃতিক অরুর পিঠের দিকে হালকা ধাক্কা দিয়ে নিজের দিকে টেনে এনে বলল, এতটা দুর্বল করে দেওয়ার কি মানে অরু? তুই কি চাস আমি গাড়ি চালাতে না পেরে অ্যাক্সিডেন্ট করে মরে যাই? অরু বিস্মিত কণ্ঠে বলল, এইসব কি বলছেন? নয়তো এইসব বলে কেন দুর্বলতা বাড়াচ্ছিস? নিজেকে কন্ট্রোল না করতে পারলে আমি কিন্তু গাড়িতেই তোকে। কিছু একটা ভেবে থেমে গেল কৃতিক। অতঃপর শুষ্ক ঢোক গিলে ওর ছোট ছোট বেবি হেডগুলো কানের পেছনে গুজে দিতে দিতে নরম সুরে বলল, আই ফিল ইয়োর পেইন অরো। খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। তুই বললে আমি এখনই সবকিছু ঠিক করে ফেলতে পারি,
কিন্তু বারবার তোকে জোর জবরদস্তি করতে চাইছি না আমি, তাই সময় দিচ্ছি। তাই বলে এই না যে আমি ভবিষ্যতেও চুপ করে থাকব। সময় হলে আমার অরুকে আমি ঠিক ছিনিয়ে নেব। আই রিপিট, ছিনিয়ে নেব। এখন এসব নিয়ে ভাবিস না জান, আমার উপর একটু ভরসা রাখ, আমি তো আছি। অরু কিছুই বলছে না, অবাক দৃষ্টিতে কৃতিকের পানে তাকিয়ে আছে। এই লোক এত সুন্দর করে বুঝাতেও পারে। মাত্র কয়েকটা বাক্যর দ্বারা কি সুন্দর হৃদয় বইতে থাকা জলোচ্ছ্বাসের মতন উত্তাল ঢেউকে নিমিষেই শান্ত করে কানায় কানায় ভরিয়ে দিল। অরু তাকিয়ে আছে দেখে কৃতিক বলল, ইউ হ্যাভ টু প্রমিস মি, আর এসব নিয়ে মন খারাপ করবি না। অরু এবার ঠোঁট উল্টে বাচ্চাদের মতন হ্যাঁ না দুই দিকেই মাথা নাড়াল। অরুর কাণ্ডে কৃতিক সামান্য হেসে বলল, তুই আমার থেকে অনেক ছোট অরু, তাই অনেক কিছু শেয়ার করতে দ্বিধাবোধ করিস, লজ্জিত হোস। এতে অযথা ভাবনার কিছু নেই। আমাদের মধ্যে সেরকম স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক এখনও তৈরি হয়নি। এই দ্বিধা আর সংকোচটুকু তাই অস্বাভাবিক কিছু নয়। তাই বলে এই না যে আমরা কখনো নর্মাল স্বামী স্ত্রীর মতো হব না। তুই আমার থেকে বয়সে খুব ছোট বলে আমি তোকে ছেড়ে দেব, কখনোই নিজের একান্ত ব্যক্তিগত চাহিদাগুলোকে তোর সামনে উত্থাপন করব না, এটা ভেবে থাকলে এখনও ভুলের মধ্যে আছিস জান। একটা সময় আসবে যখন তোর শরীর সম্ভ্রম দিয়ে নয়, আমার শরীর দিয়ে ঢাকা থাকবে। তোর ফর্সা ত্বকের খাঁজে খাঁজে শুধুমাত্র আমার তৈরি করা ক্ষত থাকবে, আর সেটা তুই খুশি মনে ভালোবেসে গ্রহণ করবি। তখন দেখবি এই দ্বিধা, এই জড়তা কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। তোর আমার সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে। তখন তুইও আমাকে নিয়ে বৈবাহিক স্বপ্ন দেখবি। আই সোয়ার। এতক্ষণ তো ভালোই বোঝাচ্ছিল, কিন্তু হুট করেই কি থেকে কিসের মাঝে চলে গেল কৃতিক। একে তো কৃতিকের কোলের ওপর বসা, তার উপর কৃতিকের এমন লাগাম ছাড়া জ্ঞানদান, সব মিলিয়ে মাথা নুইয়ে চুপচাপ বসে বসে আঙুল দিয়ে কৃতিকের হুডির ফিতে ধরে টানাটানি করছে অরু। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, কান দিয়ে ধোঁয়া দেলোচ্ছে। এই মুহূর্তে এক পা নড়াচড়া তো দূরে থাক, মাথা তুলে কৃতিকের ওই ভাষা ভাষা চোখের দিকে তাকানোর শক্তিটুকুও অরুর মাঝে অবশিষ্ট নেই। অরু কৃতিকের খোলামেলা কথায় বেশ লজ্জা পেয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে কৃতিক ইচ্ছে করেই ওকে লজ্জার সাগরে ডুবিয়ে দিতে বলল, ডু ইউ লাইক সিটিং হিয়ার? কৃতিকের আসল মানে বুঝতে পেরে অরু হকচকিয়ে বলল, ছাড়ুন, আমি নামব। কৃতিক ওকে টেনে ধরে বলল, নো, এখানেই বসে থাক, সময় হলে দুজন একসাথেই নামব। অরুর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কেউ শুধু শুধু অহেতুক গাড়ির মধ্যে এভাবে কোলে বসিয়ে রাখে? মানুষ কি বলবে? কৃতিক যে এতটা লাগামহীন নির্লজ্জ প্রকৃতির লোক, সেটা আজ প্রথমবার উপলব্ধি করল অরু। মনে মনে কৃতিকের ওপর চড়াও হয়ে অরু বলল, আমার আগেই বোঝা উচিত ছিল এই লোক সুবিধার না। যে সারাক্ষণ ডার্ক রোম্যান্টিক অডিও বুক শুনে সময় পার করে, সে কিভাবে ভদ্রলোক হতে পারে? কৃতিক সেই তখন থেকে কোলের ওপর বসিয়ে রেখেছে অরুকে। ওদিকে অরুর প্রচুর বিরক্ত লাগছে এভাবে বসে থাকতে। কতক্ষণ এভাবে বসে বসে কালো হুডির কালো বিশ্লেষণ করা যায়? কালো দেখতে দেখতে চোখ ধরে এসেছে ওর। তাই টিকতে না পেরে নীরবতা ভেঙে অরু শুধালো, আপনি আমার শরীরে ক্ষত কেন করবেন? আপনি কি ডাকাত? কৃতিক এতক্ষণ ব্যাকসিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। হঠাৎ অরুর এমন প্রশ্ন শুনে নিজের হাত দিয়ে অরুর ঘাড়টা সামনে টেনে এনে মুখের কাছে মুখ নিয়ে ও হিসিয়ে বলে, আই লাইক ডার্ক রোম্যান্স বেবি। নরম সরম আদরে আমার পোষায় না। আমি যেখানে টাচ করি সেখানে ক্ষত বানিয়ে তবেই ছাড়ি। এই জন্যেই বলি, এখন সময় দিচ্ছি, নিজেকে প্রস্তুত কর। ছোট বলে মোটেই ছেড়ে দেব না। তোর কাছাকাছি এলেই নিজের মধ্যে থাকি না আমি, পরে আমাকে দোষ দিতে পারবি না। কৃতিকের অসহনীয় কথায় অরুর কান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মনে মনে ভাবল, কি প্রশ্ন করলাম, উনি কি উত্তর দিল? এই লোকের মাথায় কি সবসময় এইসবই ঘোরে? ছা! কৃতিক আবারও ব্যাকসিটে মাথা এলিয়ে দিয়েছে। অরু এবার রাগ দেখিয়ে কিছু বলতে যাবে, তার আগেই গাড়ির জানালা দিয়ে উকি দিল সায়র। কৃতিক একইভাবে অরুকে কোলে নিয়েই শুধালো, কি চাই? সায়র কৃতিকের কথায় পাত্তা না দিয়ে অরুর দিকে চাইল, যে আপাতত সায়রকে দেখে ওড়না দিয়ে নিজের নাক মুখ পেঁচিয়ে মমি হয়ে কৃতিকের কোলে বসে আছে। অরুর অবস্থা দেখে সায়র ঠোঁট চেপে হাসি সংবরণ করে বলল, বাবা কৃতিক, ভালোই তো উন্নতি হয়েছে তোর বাচ্চা বউয়ের। সেবার তো বিয়ে হয়ে গিয়েছে বলে থাইল্যান্ড বসে কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি একাকার করে আমেরিকা পর্যন্ত বন্যা বানিয়ে ফেলেছিল, আর এখন কি সুন্দর কোলে বসে আছে। কি খাইয়ে বড় করে ফেললি এত তাড়াতাড়ি? কৃতিক হাই তুলে বলল, স্পেশাল ডোজ। তোদের মতো সিঙ্গেল মানুষ এসব বুঝবে না। কৃতিকের মুখে লাগাম টানার জন্য অরু এই প্রথমবার সাহস করে একটা কাজ করে বসল। ও এগিয়ে এসে দুহাত দিয়ে কৃতিকের মুখ চেপে ধরল।
কৃতিকের চেপে রাখা হাতের মধ্যে থেকেই অস্পষ্ট সুরে সায়রকে কৃতিক বলল, আমার বউ লজ্জা পাচ্ছে, যা ভাগ শালা। সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বাস ওয়েট করছে, জলদি আয়। অতঃপর যেতে যেতে অসহায় সুরে বলল, আমার যে কবে একটা বউ হবে, হে উপরওয়ালা, আর অতদিন সিঙ্গেল রাখবে তুমি আমায়? একটা আমেরিকান গার্লফ্রেন্ড জুটিয়ে দিলেও তো পারো। চারিদিকে পাহাড় বেষ্টিত অরণ্যে ঘেরা নির্জন পরিবেশে সরু পিচ ঢালা রাস্তার এক মাথায় দাঁড়িয়ে আছে মিনি সাইজের একটা অত্যাধুনিক বাস। কৃতিক হাতের মুঠোয় অরুর ছোট্ট হাতটা চেপে ধরে এগিয়ে যাচ্ছে সেদিকেই, যেন অরু কোনো বাচ্চা মেয়ে, হাত ছাড়লেই দুষ্টামি শুরু করে দেবে। এদিক ওদিকে তাকিয়ে বাসটাকে পর্যবেক্ষণ করে অরু যেতে যেতে বলল, এখন আবার বাসে কোথায় যাব? গন্তব্যে। ছোট্ট করে উত্তর দিল কৃতিক। ওর মনটা ভালো, তাই হয়তো এতটুকু উত্তর পেয়েছে অরু। যেহেতু কৃতিক খুব একটা কথা বলে না, তাই আশেপাশের সুন্দর পরিবেশ দেখতে দেখতেই হাঁটতে লাগলো অরু। অতঃপর হাঁটতে হাঁটতে কৃতিকের হাত ধরেই বাসে উঠে এলো। বাসের ভেতরে এলিসা, অর্ণব, ক্যাথলিন আর সায়র বসা। ক্যাথলিন মাথায় বাকেট হ্যাট পরে আছে। ও অরুকে দেখেও না দেখার ভান করে বসে রইল। তাকাতে যাবে, তারপর আবার কৃতিক রেগেমেগে এসে কি কেটে নেবে কে জানে, তার চেয়ে না তাকানোই মঙ্গল। অরুকে দেখে এলিসা আগ বাড়িয়ে বলল, এলিসা, আমার কাছে এসে বসো। এলিসার আন্তরিকতায় অরু এগিয়ে গিয়ে এলিসার পাশে বসল, আর কৃতিক চলে গেল পেছনে সায়র আর অর্ণবের কাছে। অরু পাশে বসতেই এলিসা সম্মোহনী হাসি গিয়ে শুধালো, আপুর ওপর রাগ করে আছো বুঝি? অরু এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি তোমার ওপর রেগে নেই আপু, তুমি তো আর কিছু করনি, যে কে বাধাও তো দেইনি। এলিসার কথায় অরু এবার ঘাড় ঘুরিয়ে পেছনে কৃতিকের পানে চাইল, যে খুব গভীর মনোযোগে আইপ্যাড স্ক্রল করছে আর সায়র অর্ণবের সাথে কিছু একটা নিয়ে আলাপ করছে। তারপর পুনরায় এলিসার দিকে তাকিয়ে বলল, এখানে কারোরই কোনো হাত নেই আপু, আমিই বোধহয় ওনার বুকের বাঁ পাশের পাঁজর দিয়ে তৈরি হয়েছিলাম, তাই ডেস্টিনি এড়াতে পারিনি। অরুর এমন সহজ স্বীকারোক্তিতে এলিসার ঠোঁট প্রসারিত হয় মৃদু হাসিতে। অরুর হাতটা নিজের হাতের মাঝে নিয়ে অবিশ্বাসের সুরে এলিসা বলে, তুমি কল্পনাও করতে পারবে না ও তোমার জন্য ঠিক কতটা পাগল, শুধু আমরাই জানি। তাই তো সেদিন ওর অন্যায় আবদারে বাধা দিতে পারিনি, কারণ সময়টা প্রতিকূল ছিল ঠিকই, কিন্তু তোমার প্রতি ওর অনুভূতিগুলো ছিল হীরের মতো স্বচ্ছ আর দিনের মতোই সত্য। হি ইজ লিটারালি অবসেসড উইথ ইউ অরু। আর সেদিন কেউ তোমার মায়ের অপারেশন বন্ধ করেনি, যে কে মিথ্যে বলে তোমাকে ভয় দেখিয়েছিল, যাতে তুমি দ্রুত বিয়েতে হ্যাঁ বলে দাও। এলিসার কথার পাছে অরু আর কিছুই বলল না। আজও সামনে নতুন করে কৃতিকের আরও খানিকটা রহস্য খোলাসা হল। তার মানে কৃতিক নিজেকে যেমনটা দেখায়, কৃতিক আসলে তেমনটা নয়, পুরোপুরি ভিন্ন একটা মানুষ। অরু যখন হিজিবিজি ভাবতে ভাবতে চুপচাপ বাইরে তাকিয়েছিল, তখনই এলিসা ওকে হটডগ এগিয়ে গিয়ে বলল, নাও এটা খাও। সকাল থেকে না খেয়ে খেয়ে খিদে পেট চোচো করছে অরুর। এখন খাবার দেখে খিদেটা যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। তাই দেরি না করে হাত বাড়িয়ে খাবারটা নিতে যাবে, তৎক্ষণাৎ পেছন থেকে এলিসাকে উদ্দেশ্য করে কৃতিক বলল, এলিসা, অরুকে কিছু খাওয়াস না, ক্যাম্পিং ভ্যানে গিয়ে একেবারে খাবে। ওর এখন মাথা ঘুরছে, এখন খাওয়ালে বমি করে সারা দেশ ভাসিয়ে দেবে, তখন আবার আমার যত জ্বালা। এলিসা তাড়াতাড়ি করে খাবারটা অরুর সামনে থেকে সরিয়ে নিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, অরু, সত্যি তোমার মাথা ঘুরছে? অরু ম্যাকি হেসে নিজের রাগ সংবরণ করে বলল, একটু আপু। অতঃপর কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, আমি মোটেই বমি করে সারা দেশ ভাসাই না। কৃতিক গভীর মনোযোগে আইপ্যাড দেখছে, সেই সাথে হটডগে কামড় বসাতে বসাতে অরুকে বলছে, ডন্ট টক, হার্টবিট, বমি চলে আসবে। অরু মুখে ভেঙচি কেটে সামনে তাকিয়ে বলল, অসহ্য। জ্যোৎস্না রাতে আকাশের উপর থালার মতো চাঁদ উঠেছে। তার আশেপাশে নির্ভীক সৈন্যের ন্যায় পাহারায় দাঁড়িয়ে অগণিত তারকারাজি। চাঁদ আর তারকাদের রূপলি আলোয় ভেসে যাচ্ছে পুরো পাহাড়ের এ মাথা থেকে ও মাথা। পাহাড়ের চূড়ায় তিনটে ক্যাম্পিং ভ্যান পাথরের মূর্তির মতো স্থির দাঁড়িয়ে আছে।
সেগুলো কৃত্রিম আলোয় আলোকিত। ক্যাম্পিং ভ্যানগুলোর মাঝখানে যে আঙিনার মতো ছোট্ট জায়গাটুকু পড়ে আছে, সেখানে ক্যাম্পফায়ার জ্বালানো হয়েছে। সন্ধে নামাতে একটু একটু হিমেল হাওয়া বইছে পাহাড়ের গায়ে। তবে এই মুহূর্তে কারোরই সেই বাসন্তী হিমেল হাওয়াতে নজর নেই। আপাতত একযোগে সবার দৃষ্টি ধরে রেখেছে অর্ণব আর এলিসা। সবাই যখন ক্যাম্পফায়ারের চারদিকে গোলাকার হয়ে বসে গল্পগুজবে মেতে উঠেছিল, তখনই সবার মধ্যে থেকে অর্ণব উঠে এসে এলিসার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এলিসা অবাক হয়ে দাঁড়িয়ে গেলে অর্ণব হাতে থাকা চকচকে হিরে খচিত রিংয়ের বক্সটা বাড়িয়ে দেয় এলিসা পানে। ক্যাম্পিং করার নাম করে পাহাড়ে এসে অর্ণব এভাবে সারপ্রাইজ করে দেবে, সেটা কল্পনাও করেনি এলিসা। অবাকের চরম সীমানায় গিয়ে মুখের ওপর হাত রেখে এলিসা বলল, কি করছিস তুই? মাথা ঠিক আছে? সবাই দেখছে তোকে। অর্ণব বলল, দেখুক, এখানে সবাই আমার ভালোবাসার পাগলামিগুলো দেখে দেখে অভ্যস্ত এলিসা। তোকে প্রথম দেখে ভালোবেসেছিলাম আমি। বলতে পারিস লাভ এট ফার্স্ট সাইট। তারপর যতগুলো বছর একসাথে বেস্ট ফ্রেন্ড হিসাবে কাটিয়েছি, তোর প্রতি ভালোবাসাটা আমার বেড়েই গিয়েছে দ্বিগুণটালে, কমেনি কখনো। তোর মনটাকে জিতে নেওয়ার আসক্তি, তোকে আপন করে পাওয়ার নেশাটা শরীরের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়েছে আমার। এখন মনে হচ্ছে একপাক্ষিক ভালোবাসতে বাসতে তুই আমার ব্যাধিতে পরিণত হয়েছিস। আরোগ্য ব্যাধি। আমার এই আরোগ্য ব্যাধি সারাতে তোকে বড্ড প্রয়োজন এলি। তুই কি পারবি নিজেকে আমার নামে লিখে দিতে? এই মুহূর্তে আমাকে ফিরিয়ে দিলেও আমি এ জীবনে তোর পিছু ছাড়ব না, তুই এটা ভালো করেই জানিস। আর আমিও এটা জানি তুই আমাকে ভালোবাসিস। তাই বলছি, এলিসা, উইল ইউ বি মাইন ফর লাইফ টাইম কমিটমেন্ট? এলিসা চুপচাপ দাঁড়িয়ে আছে, হ্যাঁ না কিছুই বলছে না দেখে অর্ণব পুনরায় বলল, এখন ফিরিয়ে দিলে অসুবিধে নেই, আমি আবার তোকে প্রপোজ করব, সমস্যা নেই। তোকে ভালোবাসতে বাসতে এমনিতেই বন্ধুমহলে নির্লজ্জ খেতাব প্রাপ্ত আমি। অর্ণবের শেষ কথায় ডুকরে কেঁদে উঠল এলিসা। কাঁদতে কাঁদতে হেঁচকে টেনে বলল, কে বলেছে আমি তোকে ফিরিয়ে দেব? আমি কি এতটাই খারাপ যে নিজের ভালোবাসার মানুষের মন বুঝতে পারি না? অর্ণব একগাল হেসে বলল, তাহলে হাতটা দে, রিং পরাই। এলিসা তৎক্ষণাৎ নাক টেনে হাত বাড়িয়ে দিল। এলিসার অনামিকা আঙুলে রিং পরিয়ে উঠে দাঁড়িয়ে চট করে এলিসার ঠোঁটে ঠোঁট ডোবাল। ওদের এই গভীর প্রেম নিবেদন এতক্ষণ মন দিয়ে দেখছিল অরু। ভালো লাগছিল এমন ভালোবাসার পূর্ণতা দেখতে। কিন্তু হঠাৎ করে এভাবে সবার সামনে এতটা অন্তরঙ্গ আলিঙ্গন দেখে সংকোচে চোখ সরিয়ে ফেলল অরু। অরুর কাছে ব্যাপারটা বিভ্রান্তিকর হলেও আমেরিকান কালচারে বড় হওয়া এলিসা অর্ণবের কাছে এটা দুধ ভাত মাত্র। অরু চোখ নামিয়ে মাথা নত করে চুপচাপ ঘাস ছিঁড়ছে। তখনই কোথা থেকে এগিয়ে এসে সবার আড়ালে ওকে হ্যাচকা টান মেরে ক্যাম্পিং ভ্যানের পেছনে নিয়ে গেল কৃতিক। চাঁদের নিয়ন আলোতে কৃতিকের মাদকতা মিশ্রিত চোখ দুটো দেখে অন্তরাত্মা কেঁপে উঠল অরুর। কৃতিকের উজ্জ্বল ফর্সা চোখ মুখ সব লাল বর্ণ ধারণ করেছে। স্বাভাবিকের চেয়ে একটু দ্রুতই শ্বাস নিচ্ছে সে। কৃতিকের এমন উদ্ভ্রান্ত রূপ দেখে অরু সচকিত হয়ে শুধাল, কি হয়েছে আপনার? জ্বর এসেছে দেখি। অরু কৃতিকের কপাল ছোঁয়ার জন্য হাত বাড়ালে কৃতিক সেটাকে খপ করে ধরে। বিনা বাক্যে দ্বিতীয়বারের মতো নিজের ডার্ক ব্রাউন ওষ্ঠযুগল অরুর নরম তুলতুলে অধরের মাঝে ডুবিয়ে দেয়। অরুর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এক অবাধ্য উন্মাদনায় ছেয়ে গিয়েছে কৃতিকের শরীর মন সবকিছু, যার ফলস্বরূপ অরুর ঠোঁটের গভীর থেকে গভীরতর রহস্য উন্মুক্ত করায় মত্ত হয়ে আছে কৃতিক। হঠাৎ করে আবারও সেদিনের বেসামাল অনুভূতির জোয়ার এসেছিল অরুর মাঝেও। কিন্তু কতক্ষণ? এখন কৃতিকের অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে দম নেওয়াই দায় হয়ে উঠেছে ওর। তার উপর অবাধ্য হাতের স্পর্শ। এমন আকস্মিক আক্রমণে অরুর যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন কৃতিক নিজেই ছেড়ে দিল অরুর অধর। একটুখানি দম নিয়ে নিঃসংকোচে হাত নিয়ে রাখল অরুর গলায়। অতঃপর এক টানে ওড়নাটা খুলে ছুঁড়ে ফেলে দিল পাহাড়ের ঢালে। এতক্ষণ যেভাবেই হোক কৃতিকের করা পাগলামিগুলো মুখ বুজে সহ্য করে নিয়েছে অরু। কিন্তু এবার কৃতিকের অস্থিরতার নেশা ধরা চাহনি দেখে বেশ ভরকে গিয়েছে ও। সেই সাথে কৃতিকের পরবর্তী পদক্ষেপ আঁচ করতে পেরেছে খুব ভালোভাবে। কৃতিক এগিয়ে আসছে দেখে ভীত অরু ওর শরীর স্পর্শ করার আগেই অন্যদিকে ঘুরে সশব্দে না বলে কেঁদে উঠল অরু। হুট করে, একদম হুট করেই ঘটে গিয়েছে ব্যাপারটা। কৃতিক নিজের মাঝেই ছিল না।
তখন কি জানি কি হয়ে গেল, আরেকজনের ভালোবাসা দেখতে দেখতে ওর মাঝেও অরুকে একান্তে কাছে পাওয়ার তীব্র বাসনাটা কেমন মাথা চাড়া দিয়ে উঠেছিল। কিন্তু আচমকা এভাবে অরুর কান্নার আওয়াজ কানে ভেসে আসতেই সম্বিত ফিরে পেল কৃতিক। 2 হাত দিয়ে নিজের স্টাইলিশ চুলগুলো নিজেই খামচে ধরে অস্পষ্ট সুরে বলল, শেট। তারপর 2 কদম এগিয়ে গিয়ে অরুকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে, কাঁদছিস কেন, লেগেছে? অরু বিনা বাক্যে চুপচাপ চোখের জল ফেলছে দেখে অরু আবারও বলল, অরু, হার্টবিট, প্লিজ কাঁদিস না, সবাই ওপাশে আছে। এভাবে তোকে কাঁদতে দেখলে ওরা ভাববে আমি তোর সাথে জোর জবরদস্তি করেছি। কি হয়েছে বল আমায়, কেন কাঁদছিস? ঠোঁটে বেশি লেগেছে? অরু ফুপিয়ে উঠে বলল, মা, আপাকে মিথ্যে বলে এত দূর এসে এই রাতের বেলায় আমি কি ঠিক করেছি? মা যদি একটাবার বুঝে ফেলে আমি মিথ্যে কথা বলেছি, তাহলে আমাকে এমনভাবে কৌশলে আটকে ফেলবে যে আমি আর বাইরের জগতের মুখটাও দেখতে পারব না। আর আপনাকে তো নাই। অরুর কথায় কৃতিক খানিকক্ষণ চুপ হয়ে রইল, তারপর গভীর কণ্ঠে শুধালো, তুই আমাকে চাস কি না? অরুর পুরো মস্তিষ্ক এলোমেলো ভাবনায় ছেয়ে আছে। এই সময় এমন একটা প্রশ্নের কি মানে হয়, বুঝে উঠতে পারল না অরু। অরু চুপ হয়ে আছে দেখে কৃতিক পুনরায় একই প্রশ্ন করল, তুই আমাকে চাস কি না? কি বলছেন? অরুকে মাঝখানে থামিয়ে দিয়ে কৃতিক আবারও বলল, হ্যাঁ অথবা না, এর বাইরে আর একটা টু শব্দও শুনতে চাই না। অরু দেখল কৃতিকের একটু আগের সেই আবেগপূর্ণ প্রেম চেহারা হুট করেই কোথাও গায়েব হয়ে গিয়েছে। চোখের মাঝে অনুভূতির ছিটে ফোঁটাও অবশিষ্ট নেই। এখন যা আছে তা কেবলই বংশানুক্রমে পাওয়া আভিজাত্য আর কর্তৃত্বে স্বয়ংসম্পূর্ণ ধারালো রূপ। অরু ভয়ার্থ দৃষ্টিতে চেয়ে আছে দেখে কৃতিককে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল, তোর হাতে 5 মিনিট সময় আছে, টেক ইয়োর টাইম, আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। এবার কৃতিকের কথাটাকে একটু সিরিয়াসলি নিয়ে সত্যি সত্যি ভাবতে বসল অরু। সেই শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম দিন এসে ভুল করে কৃতিকের বিছানায় ঘুমানো, ভরা গ্যালারিতে সবার সামনে নিজের ঘাম মোছা, অ্যালিসার জন্মদিনে কৃতিকের অনেকটা কাছাকাছি আসা, ওর উপর কৃতিকের বারবার অধিকার ফলানো, প্রতিবার বিপদে ঢাল হয়ে রক্ষা করা, জঙ্গলে হারিয়ে যাওয়ার পর হেলিকপ্টারে করে ওকে সেভ করা, নিজের হাত কেটে হলেও ওকে বাঁচানো। নূপুর, চুলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে যত্ন করে আগলে রেখে দেওয়া, নিখিলের সত্যিটা জানার পর ওকে সামলানো, নিজের জীবনের সাথে ওর জীবনটাকে ইচ্ছে করে জড়িয়ে ফেলা। সেদিন কৃতিকের বাড়ি ছেড়ে আসার সময় রাগের মাথায় নিজের গোপনীয় সত্যি কথাটা অজান্তেই স্বীকার করে ফেলা, রাতের আধারে না ঘুমিয়ে ওকে এক নজর দেখতে আসা, আর সবশেষে অ্যালিসার বলা কিছু চরম সত্যি। তুমি কল্পনাও করতে পারবে না ও তোমার জন্য ঠিক কতটা পাগল। হি লিটারেলি অবসেসড উইথ ইউ। হঠাৎ করেই অরুর মনে হতে লাগল প্রথম থেকে সবকিছু যেন একই সুতোয় গাঁথা। কেবল অরুই কিছু টের পায়নি, কিছু বুঝতে পারেনি। কি করেই বা পারত? ও তো কখনো কৃতিকের ভালোবাসা খুঁজতেই যায়নি। নিজেকে বারবার বসিয়ে এসেছে কৃতিকের অপছন্দের তালিকায়, অথচ এখন মনে হচ্ছে কৃতিকের মতো করে ওকে কেউ কখনো ভালোবাসতে পারবে না, কোনো দিন না। যাই হয়ে যাক, কৃতিকের ভালোবাসাকে পায়ে ঠেলে দেওয়ার সাধ্য অরুর নেই। তাছাড়া ও নিজেও তো কৃতিকের প্রেমে পড়েছে, এটা কি করে অস্বীকার করবে? ইয়োর টাইম ইজ ওভার। পেছন থেকে কৃতিকের আওয়াজ ভেসে আসতেই অরু ঘাড় ঘুরিয়ে তড়িৎ বেগে বলল, আমি চাই। কি চাস? অরু এবার ছুটে কৃতিকের গলা জড়িয়ে ধরে দুটো শরীরের মাঝে সমস্ত দূরত্ব ঘুচিয়ে ঝাঁপিয়ে পড়ে বলল, আমি আপনাকে চাই, জেকে। কৃতিক একটা রহস্যময়ী হাসি দিয়ে বলল, তুই চাইলেই বাকি আর না চাইলেই বাকি, আমার হাত থেকে তোর এ জীবনে নিস্তার নেই। আমি তো কেবল তোর হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলোকে তর তাজা করলাম মাত্র। কৃতিকের কথায় কান্না দিয়ে অরু আবারও বলল, আমি আপনাকেই চাই, নিজের স্বামীরূপে আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমি কল্পনাও করতে পারি না, বিশ্বাস করুন। অরুর নিঃসংকোচ স্বীকারোক্তিতে কৃতিকের মাঝে বছরের পর বছর ধরে জ্বলতে থাকা আগুনের হলকার মাঝ দিয়ে হুট করেই যেন ঠান্ডা জলের শীতল স্রোত বয়ে গেল। অবশেষে কৃতিকের মতো করে অরুও আসক্তিতে পড়েছে। এই আসক্তি যে বড্ড বেসামালার যন্ত্রণাদায়ক, কৃতিক তা হাড়ে হাড়ে জানে। এবার শুধু অরুর পালা। অরু এখনও জাপটে ধরে আছে ওকে। অরুর অন্তরঙ্গ আলিঙ্গন কৃতিককে ভেতর থেকে উন্মাদ করে দিচ্ছে। ও তৎক্ষণাৎ অরুকে কোলে তুলে নেয়। অরুর 2 পা আটকে আছে কৃতিকের কোমরের দুপাশে। ওকে কোলে তুলে নিয়ে কৃতিক হাসকি স্বরে বলল, একবার তুমি করে ডাক।
অরু ডাকল না, কৃতিকার অপেক্ষাও করল না, কোলে নিয়েই ভালোবাসার পরও সেঁকে দিতে লাগলে ওর নরম ঠোঁটের মধ্যেখানে। অতঃপর সেভাবেই ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল ক্যাম্পিং ভ্যানের দিকে। কিন্তু দুর্ভাগ্যবশত ভেতরে প্রবেশের আগেই কৃতিকের ফোনটা আপন সুরে বেজে উঠল। ফোন বেজে ওঠায় এতক্ষণ ধরে একটু একটু করে তৈরি হওয়া অনুভূতির জোয়ারে হুট করেই কেমন ভাটি পড়ে গেল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুকে ক্যাম্পিং ভ্যানে বসিয়ে দিয়ে বলল, এখানেই ওয়েট কর, আমি ফোনটা পিক করে আসছি। আজ রাতে এমনিতেও ঘুম নেই পড়। অরুকে রেখে কৃতিক চলে গেলে নিজ মনের অযাচিত ভাবনায় লজ্জায় রাঙা হয়ে যায় অরু। শুষ্ক একটা ঢোক গিলে মুখ লুকায় নিজের 2 হাতে।